আজকের এপিসোডে আমরা কথা বলবো কলকাতা কর্পোরেশনের দুই গুরুত্বপূর্ণ মেয়রকে নিয়ে, যার মধ্যে একজন হলেন প্রাক্তন মেয়র, আরেকজন হলেন বর্তমান মেয়র। প্রাক্তন বলতে আপনারা সকলেই বুঝতে পারছেন শোভন চট্টোপাধ্যায়ের কথা বলছি, আর বর্তমান বলতে আপনারা সকলেই কিন্তু অবগত ফিরহাদ হাকিমের কথা বলছি। এবং এই দুজন মেয়র কিন্তু অতীত এবং বর্তমানেও খুবই গুরুত্বপূর্ণ রাজ্য রাজনীতির ক্ষেত্রে। আমরা যদি শোভন চট্টোপাধ্যায়ের দিকটা প্রথমে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে শোভন চট্টোপাধ্যায় কিন্তু কলকাতা কর্পোরেশনের একজন গুরুত্বপূর্ণ মেয়র পদে দীর্ঘদিন সাকসেসের সঙ্গে, সাফল্যের সঙ্গে, অত্যন্ত দায়িত্ববানের সঙ্গে এই পদটা সামলেছেন। যদিও তিনি বর্তমানে বেশ কয়েক বছর যাবৎ শুধু মেয়র পদই নয়, রাজ্য রাজনীতির সমস্ত ডিপার্টমেন্ট, সমস্ত পদ ছেড়ে একেবারে অন্তরালে ব্যক্তিগত জীবনযাপনে রত রয়েছেন। অপরদিকে এই শোভন চট্টোপাধ্যায়ের যাবতীয় পদগুলিতে, এমনকি মেয়র পদটিতেও স্বমহিমায় একেবারে শূন্যস্থানটিতে এসে নিজে ফাঁকা মাঠে গোল দিয়েছেন ফিরহাদ হাকিম। কিন্তু সেই ব্যাপার দীর্ঘদিন চলতে তো পারে না, তো শেষ পর্যন্ত তার ঠিক আবার উলটপুরাণ ঘটতে চলেছে। অর্থাৎ শোভন চট্টোপাধ্যায় আবার তার পূর্বের সিটেই বলা চলে, পূর্বের মেয়র পদে ফিরে আসতে চলেছেন, যেমনটা ধারণা পাওয়া যাচ্ছে, যেমনটা বিভিন্ন খবরের নিউজ পেপার থেকে তথ্য পাওয়া যাচ্ছে। আবার ঠিক একইভাবে ফিরহাদ হাকিমকেও কিন্তু তার সিংহাসন থেকে, তার সমস্ত ক্ষমতা থেকে কিন্তু তাকে কমিয়ে দেওয়া হচ্ছে। আজকের বিষয়টা মেনলি এই ব্যাপারটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন পত্র পত্রিকায় কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেক তোলপাড় চলছে, কিন্তু প্রকৃত অন্তরের যে ঘটনা, প্রকৃত চিন্তাভাবনা এর ভেতরে কী লুকিয়ে রয়েছে সেটা একটু আজকে অ্যানালিসিস করে আপনাদের দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, আপনারা নিজেদের ব্যক্তিগত দায়িত্ব সহকারে, ব্যক্তিগত চিন্তাভাবনা অনুযায়ী এই মতামতগুলো গ্রহণ করবেন। কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা, কোনো রাজনৈতিক দলকে অসম্মান করার ইচ্ছা আমাদের কিন্তু মোটেও এক বিন্দুও নেই। যদি আমাদের অজান্তে ভুলবশত কিছু হয়ে যায় তার জন্য আগাম ক্ষমা প্রার্থী আপনাদের সামনে। চলুন এই ব্যাপারটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করে নিই। প্রথমে আমরা বলবো শোভন চট্টোপাধ্যায়ের কথায়, কেননা আমরা প্রতি সপ্তাহেই বলা চলে শোভন চট্টোপাধ্যায় থেকে একটা করে বিভিন্ন টিভি চ্যানেলে বা সংবাদে একটা করে আপডেট পেয়েছি, তবে সেটা কিন্তু তার ব্যক্তিগত জীবনের আপডেট। অর্থাৎ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রসালো খবর কিন্তু এই সময় প্রকাশিত হয়েছে। কিন্তু তিনি যে রাজনীতির ক্ষেত্রে, বিশেষত পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন, সেটা কিন্তু আমরা প্রায় ভুলতে বসেছিলাম, কিন্তু বর্তমানে সেই ব্যাপারটাই কিন্তু নতুন করে আরেকবার নাড়া দিচ্ছে। আমরা যদি শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক দিকটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে তাকে কিন্তু প্রথমে বেহালা থেকে বিধায়ক করা হয়েছিল, তারপরে কলকাতা মহানাগরিক, এমনকি কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়। এরপর দক্ষিণ 24 পরগনা তৃণমূলের সভাপতি, মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বও তিনি সামলেছেন। এক কথায় বলা চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে স্নেহধন্য ছিলেন তিনি। ক্যাবিনেট তথা মন্ত্রিসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও তিনি আসীন ছিলেন। কিন্তু তারপরে দেখা যায় একটা সময়ে তিনি তার ব্যক্তিগত জীবনে বিভিন্ন সমস্যা, বিভিন্ন সম্পর্কের তিক্ততা, টানাপোড়েনের কারণে তিনি ব্যক্তিগত জীবন থেকেই নয়, রাজনৈতিক জীবন থেকেও অনেকটাই কিন্তু দূরে সরে গিয়ে একেবারে অন্তরালে জীবনযাপন করছিলেন। আর এই স্থানটিতেই ফিরহাদ হাকিম তার অধিকার, তার যাবতীয় কাজকর্ম করেছেন। তার পত্নী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন তাকে কিন্তু রাজনীতি থেকে পদত্যাগ করতে বাধ্য করেছিল। এরপর 2021-এ আমরা দেখেছি বিধানসভা ভোটে তিনি বিজেপিতে যে যোগদান করলেও বিধানসভা ভোটের আগেই তিনি এই বিজেপি প্রার্থী পদ ত্যাগ করেছিলেন। যদিও তিনি এই সময় বিজেপির বিভিন্ন কর্মসূচিতে কিছু অংশগ্রহণ করেছেন, কিন্তু তার রাজনৈতিক জীবনটা লক্ষ্য করলে আমরা দেখতে পাবো আগাগোড়াই কিন্তু তৃণমূল কংগ্রেসের ওপরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। আর সেই গুরুত্বপূর্ণ ভূমিকাই কিন্তু বর্তমানে 2024-এ আবারও আসতে চলেছে। সম্প্রতি কুণাল ঘোষ, যিনি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন
প্রশ্নের কিন্তু উত্তর দিয়ে থাকেন। তৃণমূল কংগ্রেসের ওপর ওঠা বিভিন্ন প্রশ্নের তিনি কিন্তু মেনলি উত্তর দিয়ে থাকেন। সেই কুণাল ঘোষ, যেটা বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই তাকে দেখা যায়, সেই কুণাল ঘোষ কিন্তু বর্তমানে বা সম্প্রতি এই প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন এবং যে তথ্য পাওয়া যাচ্ছে যে আর মাত্র কয়েকটা দিন পরেই অর্থাৎ 21শে জুলাই 2024 যে ধর্মতলা সমাবেশ রয়েছে, শহীদ দিবস যেটাকে বলা হয় তৃণমূল কংগ্রেসের, সেখানে কিন্তু এই প্রাক্তন মেয়র তথা শোভন চট্টোপাধ্যায়ের পুনরায় তৃণমূল কংগ্রেসে অভিষেক হতে চলেছে। এই অভিষেক বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি এই টোটাল ব্যাপারটার উপরে কমপ্লিটলি একটা স্কেচ তৈরি করা রয়েছে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারাই কি এই সমস্ত ব্যাপারটা পরিচালিত হচ্ছে? এই ব্যাপারটা কিন্তু আমরা আজকের এপিসোড একটু আলোচনা করে নেব। তবে তার আগে বলি যে শোভন চট্টোপাধ্যায়কে কিন্তু 21শে ধর্মতলা মঞ্চে আবারও তাকে আনা হচ্ছে এবং যে তথ্য পাওয়া যাচ্ছে তাকে নাকি আবারও এই মেয়র পদে বসানো হবে। এবং সেটা কেন? তিনি তো দীর্ঘদিন রাজনীতি থেকে সরে গিয়েছেন, অন্তরালে জীবন কাটিয়েছেন, তবে তার সঙ্গে কিন্তু ভেতরে ভেতরে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যোগাযোগ তথা সুসম্পর্ক বজায় রেখেছিলেন। আমরা দেখেছি ভাতৃদ্বিতীয়ার সময়, কখনো রাখি বন্ধনের সময় কিন্তু তাকে নিমন্ত্রণ করে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে রাখি পরিয়েছেন, কখনো ভাতৃদ্বিতীয়ার সময় তাকে কিন্তু ভাইফোঁটাও দিয়েছেন। অর্থাৎ রাজনীতি থেকে দূরে সরে গেলেও ব্যক্তিগত জীবনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য থেকে গেছেন এই শোভন চট্টোপাধ্যায়। আর সেই ভাই বোনের সম্পর্ক, সেই সুপ্রিয় সম্পর্কই কিন্তু এখনও তাকে তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে আনতে চাইছে। অপরদিকে প্রশ্ন আসছে ফিরহাদ হাকিমকে তাহলে তার এই পদ থেকে, সম্মানীয় পদ থেকে সরিয়ে দেওয়ার প্রধান উদ্দেশ্যটা কী? এ ব্যাপারে একটু ডিটেলস আলোচনা করে নেওয়ার চেষ্টা করব, কেননা ফিরহাদ হাকিম কিন্তু বর্তমানে রাজ্যে বলা চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। এ কারণেই বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পর গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে, কেননা কলকাতা মেয়র পদটা কিন্তু মুখ্যমন্ত্রীর পদের পরেই একটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় জনপ্রিয় পদ। আর এই কলকাতার মেয়র পদে থাকার সুবাদেই কলকাতার বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠী এবং কলকাতার বিভিন্ন ব্যবসাদার, বিশেষত গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিয়ালদের সঙ্গে ভালো সম্পর্ক যোগাযোগ থাকে, যা তার রাজনৈতিক ক্ষমতার পাশাপাশি ব্যক্তিগত ক্ষমতাকেও বাড়িয়ে তোলে, যেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে মোটেই আশাব্যঞ্জক নয়। এ কারণেই বলছি, কেননা এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই স্থান ছিল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের, কিন্তু সেটা আর এখন সেটা বজায় নেই। অ্যাকচুয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই যে পদগুলো থাকার কথা, অর্থাৎ 3, 4, 5 এই যে পরপর স্টেপগুলো বা ধাপে ধাপে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরে 3, 4, 5 কি 6 এই যে পরপর ধাপগুলো, এগুলোতে কিন্তু যেই আসুক না কেন তাদেরকে কিন্তু রেগুলারই চেঞ্জ করতে চায় রাজ্য রাজনীতি। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কখনোই চায় না যে কোনো একজন নেতা বা নেত্রী একক ক্ষমতার অধিকারী হয়ে ওঠে, কেননা এরা যত বেশি জানে তত কম মানে। এটা কিন্তু একটা সবথেকে কঠিন একটা কথা, কেননা এর আগে আমরা লক্ষ্য করেছি পার্থ চট্টোপাধ্যায় কিন্তু একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই নিজেকে মনে করতেন এবং নিজেকে কিন্তু একক ক্ষমতার এক বা খুবই ক্ষমতাশালী ব্যক্তি বলে নিজেকে মনে করতেন, যেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একেবারেই মেনে নিতে পারেনি। কিন্তু এদিক থেকে দেখতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক থেকেও ফিরহাদ হাকিম কিন্তু খুব বেশি জনপ্রিয়তা মেনে নিতে পারেননি, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে কিন্তু খুব বেশি ভালোবাসতে পারেননি, মেনে নিতে পারেননি। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো চান না ফিরহাদ হাকিম এভাবে একক ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন, কেননা মেয়র পদে যদি দীর্ঘদিন রাখা হয় এবং পাশাপাশি ক্যাবিনেট মন্ত্রিসভায় ফিরহাদ হাকিমের যে প্রভাব রয়েছে, জনপ্রিয়তা রয়েছে এবং একাধিক দপ্তর তিনি যেভাবে সামলাচ্ছেন, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে একেবারেই কিন্তু আশানুরূপ নাও হতে পারে। ফিরহাদ হাকিম কিন্তু বর্তমানে বিশেষ জনপ্রিয়, তিনি বিভিন্ন জেলায় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং ফিরহাদ হাকিম নাম মাত্রই কিন্তু সকলেই এক বাক্যে চিনে নেবে যে তিনি একজন বিশেষ প্রভাবশালী ব্যক্তিত্ব। ক্যাবিনেট মন্ত্রিসভাতেও তথা
তৃণমূল কংগ্রেসের হাইকমান্ডেও কিন্তু তার নাম অনেকটাই প্রথমের দিকে, আর সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো কোনো মতেই নাও মেনে নিতে পারেন। তাহলে এখন প্রশ্ন যে তাকে যদি মেয়র পদ থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তার ক্ষমতা অনেকটা কমে যেতে পারে, আর সেই কমে গেলেই তবেই কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপোর ক্ষমতা বিশেষভাবে বা একক ক্ষমতা ধরে রাখতে পারবেন। এবং সেই সঙ্গে আমি যে একটু আগেই বললাম দ্বিতীয়র পাশাপাশি তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই যে পরপর স্টেপগুলো, সেখানে যে সকল ক্ষমতাশালী নেতানেত্রী রয়েছেন তাদেরকে কিন্তু বারংবার যদি পরিবর্তন করা যায়, তাদের আসনগুলো বা পদগুলো বা ডিপার্টমেন্টগুলো পরিবর্তন করা যায়, তাহলে কিন্তু তাদের ক্ষমতা অনেকটা দমিয়ে রাখা যায়, তাদের জনপ্রিয়তা অনেকটা দমিয়ে রাখা যায়। কেননা দলের মধ্যেও কিন্তু অনেকটা কম্পিটিশান থাকে, দলের অন্দরেও কিন্তু এক নেতা নেত্রীর সঙ্গে অপর নেতা নেত্রীর অনেকটা কম্পিটিশান থাকে। একটা ফ্যামিলির বিভিন্ন ক্যান্ডিডেটের মধ্যে যেমন কম্পিটিশান থাকে, একে অপরকে ততটা মেনে নিতে পারে না, কিন্তু ওই ফ্যামিলির ওপর যখন বহিরাগত কোনো আক্রমণ আসে তখন তারা একসঙ্গে সম্মিলিতভাবে কাজ করে, সেটা মোকাবিলা করে, এটা ঠিক কথা। কিন্তু দলের অন্দরেও কিন্তু এক নেতা নেত্রীর সঙ্গে অপর নেতা নেত্রীর কলহ থাকে, প্রতিযোগিতা থাকে, এবং সেইটা যখন বড় আকার ধারণ করে তখন সেটা কিন্তু বহিঃপ্রকাশ ঘটে। তার মানে এটা নয় যে এটা এই ফিরহাদ হাকিমের ক্ষেত্রেও সেটা প্রকাশ ঘটছে। এখন প্রশ্ন হলো, ফিরহাদ হাকিমকে যদি এই মেয়র পদ থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে তার ক্ষমতার অনেকটা ডাউন হবে। একই সঙ্গে চিন্তা দেখা যাচ্ছে ফিরহাদ হাকিমকে যদি এই মেয়র পদ থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে এই মুহূর্তে কাকে মেয়র পদে বসানো যাবে। কেননা এই মুহূর্তে তেমন কোনো নেতা নেত্রী নেই যিনি কলকাতা মেয়র পদে বসতে পারেন, কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান হতে পারেন। কেননা চেয়ারম্যান হতে গেলে শুধু তো চেয়ারম্যানের পদে থাকলে হবে না, ক্যাবিনেট মন্ত্রিসভায় বিভিন্ন সদস্য বা সেখানে গুরুত্বপূর্ণ পদ সামলালে হবে না, সম্পূর্ণ কলকাতাটাকে পুরো বা কলকাতার ম্যাপটাকে পুরো হাতের মুঠোয় রাখতে হবে, যেটা কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের মধ্যে সব থেকে বেশি ছিল, ফিরহাদ হাকিমের মধ্যে ততটা কিন্তু নেই। তাই বারংবারই কিন্তু ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ এসেছে, কখনো জল নিয়ে, কখনো ফায়ার ইত্যাদি বিভিন্ন সমস্যা নিয়ে। অপরদিকে শোভন চট্টোপাধ্যায় কিন্তু কলকাতা মেয়র পদে থাকার পাশাপাশি তিনি কিন্তু জল দপ্তর এবং ফায়ার ডিপার্টমেন্টেও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ সাফল্যের সঙ্গে কাজ করে গেছেন। আর সব থেকে বড় কথা এটাই, ফিরহাদ হাকিম যেমন বর্তমানে তার বয়স আছে, তার মাথা ভালোভাবে কাজ করছে, খুব বুদ্ধিমান ব্যক্তিত্ব, ঠিক একইভাবে কিন্তু শোভন চট্টোপাধ্যায়ও সেই তুলনায় কম যান না। কেননা শোভন চট্টোপাধ্যায়ের কিন্তু বয়স এখনও রয়েছে মেয়র পদ সামলানোর জন্য, পাশাপাশি তিনি কিন্তু এখনও এখনও বলা চলে তিনি কিন্তু ফুললি প্রিপেয়ার রয়েছেন, ফুললি কনসেন্ট্রেট করতে পারবেন তার নিজের কাজে। আর শোভন চট্টোপাধ্যায় একমাত্র এই মুহূর্তে ব্যক্তিত্ব যিনি কিন্তু পুনরায় এই মেয়র পদ এসে ভালোভাবে সামলাতে পারবেন। তাহলে একটা সুবিধা এই কারণেই হচ্ছে যে ফিরহাদ হাকিমকে যদি মেয়র পদ থেকে সরানো যায় তাহলে তার যে বিশেষ ক্ষমতা, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই তার যে একটা ক্ষমতার মতন একটা ব্যাপার এসে যাচ্ছে, সেটা থেকে তাকে অনেকটা দুর্বল করে দেওয়া যাবে। অপরদিকে শোভন চট্টোপাধ্যায় দীর্ঘদিন রাজ্য রাজনীতি থেকে এবং যে কোনো রাজনীতি থেকেই দূরে সরে রয়েছেন, তাকে যদি আবারও মেয়র পদে আনা যায় তাহলে হঠাৎ করে মেয়র পদে আনা মানেই যে তিনি একটা বিশাল ক্ষমতার অধিকারী হয়ে যাবেন, সেটা নয়। তাহলে ভাইপোর প্রতি তার আনুগত্যতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আনুগত্যতা ঠিক থেকেই যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা কি বলতে চাইছি? এই রকম একটা কিন্তু রাজনৈতিক টানাপোড়েন, এই রকমই কিন্তু একটা আভ্যন্তরীণ পরিকল্পনা, সলা পরামর্শ হয়তো চলছে। এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত থেকে বলছি, আপনারা নিজ দায়িত্বে এই মতামতগুলো, এই অ্যানালিসিসগুলো ধরার চেষ্টা করবেন। এই রকমই একটা চিন্তাভাবনা থেকে কিন্তু শোভন চট্টোপাধ্যায়কে পুনরায় রাজনীতিতে নিয়ে আসতে চাইছে। কেননা বর্তমানে তৃণমূল কংগ্রেসের অবস্থা যে খুব খারাপ তা নয়, বরং অবস্থা খুবই ভালো। বর্তমানে যে লোকসভা নির্বাচন হলো সেখানেও তৃণমূল কংগ্রেস ভালো রেজাল্ট করেছে। সম্প্রতি ঘটে যাওয়া এই উপনির্বাচন, এখানের যে গণনা হলো, এখানেও দেখুন 4-এ 4 তৃণমূল কংগ্রেস পেয়ে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো, তাহলে তৃণমূল কংগ্রেসের বর্তমানে রাজ্যে কিন্তু রেজাল্ট খুবই ভালো রয়েছে। তাহলে সেই মুহূর্তে দাঁড়িয়ে শোভন চট্টোপাধ্যায়, যিনি দীর্ঘ 5-6 বছরেরও ওপর রাজ্য রাজনীতি থেকে দূরে চলে গিয়েছেন, তাকে আবার পুনরায় ফিরিয়ে আনার উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য ওই একটাই, কেননা তার মধ্যে কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান পদটা সামলানোর ফুললি প্রিপারেশন রয়েছে, ফুললি কনসেন্ট্রেট রয়েছে। তার বুদ্ধিমত্তা, তার ব্যক্তিত্ব, তার সাংগঠনিক ক্ষমতা, তার নেতৃত্ব, সমস্ত কিছুই কিন্তু তার মধ্যে এই মুহূর্তে বিদ্যমান।
এমনকি তার সঙ্গে আভ্যন্তরীণ যোগাযোগ রক্ষা করার ফলে তাকে নিয়ে আসাটা সহজ হয়েছে এবং সদ্য আগত 21শে জুলাই তাকে কিন্তু নিয়ে আসতে চলেছে। এবং এই কলকাতা মেয়র পদে বসানোর পরেই সামনে যে আবারও 6টা উপনির্বাচন আসছে, পাশাপাশি তারপরে বিধানসভা নির্বাচন আসছে 2026-এ, তাকে লক্ষ্য রেখে কিন্তু এই মেয়র পদটা পুনরায় কন্ট্রোল করতে চাইছে রাজ্য রাজনীতি। কেননা বিধানসভা নির্বাচন মানেই কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী আবারও নির্বাচিত হবেন, আর সেখানে কম্পিটিশান যাতে কেউ না দিতে পারে, কেউ যাতে এই পদের দাবি না করতে পারে, সেটাও কিন্তু রাজ্য রাজনীতিকে মাথায় রাখতে হবে, তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রাখতে হবে। এই সমস্ত দিক থেকে চিন্তাভাবনা করেই হয়তো একদিকে শোভন চট্টোপাধ্যায়কে ফিরিয়ে আনা হচ্ছে রাজ্যের রাজনীতিতে, আবার অপরদিকে চরম ক্ষমতাশালী হয়ে ওঠা ফিরহাদ হাকিমকে কিন্তু নামিয়ে দেওয়া হচ্ছে তার ক্ষমতা থেকে, তাকে কিছুটা বিচ্যুত করা হচ্ছে। এখন এর পেছনে আরও অন্যান্য কারণ থাকতে পারে, সে ব্যাপারে আপনারা নিজেরা অভিজ্ঞ। যদি আপনাদের কিছু এ ব্যাপারে আরও জানা থাকে, অভিজ্ঞতা থেকে থাকে, তার নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন। সেই সঙ্গে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে পারেন। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্রয়োজনদের সাথে শেয়ার করতে পারেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নম্বর 2 দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।